বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। তোমরা সকলে ভালো থাকো এই কামনায় আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, জুরানপুর করিমুন্নাসা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রত্যেকটি প্রতিষ্ঠানে তোমাদেরকে পরবর্তী ক্লাসের পাঠ্য উপযোগী করতে, পরবর্তী ক্লাস উপযোগী করতে বার্ষিক পরীক্ষার বিকল্প হিসেবে অ্যাসাইনমেন্ট অর্থাৎ নির্ধারিত কাজের মাধ্যমে তোমাদের যে প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা পার্টের বা প্রত্যেকটা অধ্যায়ের যে শিক্ষণফল রয়েছে সেগুলো তোমরা যথাযথভাবে আত্মস্থ করার জন্য, গ্যাদার করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক আমরা অ্যাসাইনমেন্ট নেওয়া শুরু করে দিয়েছি ইতিমধ্যে। ঠিক তারই ধারাবাহিকতায় তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় থেকে আমি অষ্টম অধ্যায়ের ষষ্ঠ ও অষ্টম পাঠ নিয়ে তোমাদের সাথে আজকে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ ও অষ্টম পাঠে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ বলতে আমরা যেটা বুঝি, দুর্যোগ দুই ধরনের, একটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। অর্থাৎ মানুষ কর্তৃক, মানুষ দ্বারা যে দুর্যোগ সৃষ্ট সেটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। আর প্রকৃতি থেকে অর্থাৎ আল্লাহ প্রদত্ত যে দুর্যোগ সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তাহলে আজকে আমি তোমাদের সাথে ক্লাস নেওয়ার চেষ্টা করবো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে। আমরা আগে জেনে নিব কেন প্রাকৃতিক দুর্যোগ হয়। কয়েকটা শিক্ষণফল আমি একটু লিখে নিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো। আমরা প্রথমে এই পাঠ শেষে যেটা জানতে পারবো, এই পাঠ শেষে প্রাকৃতিক দুর্যোগ কেন হয় তা বর্ণনা করতে পারবে, একটা শিক্ষণফল। 2 নম্বর শিক্ষণফল হচ্ছে বাংলাদেশ কি কি প্রাকৃতিক দুর্যোগ হয় তা ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশে কি কি প্রাকৃতিক দুর্যোগ হয় তা ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বর হচ্ছে দুর্যোগ মোকাবেলায় করণীয় কি তা বিশ্লেষণ করতে পারবে। এই 3টা শিক্ষণফল শেষ হলে আমাদের ক্লাস আজকে শেষ হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে তোমাদের প্রথম যে শিক্ষণফলটা রয়েছে যে প্রাকৃতিক দুর্যোগ কেন হয় এটা আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বলার চেষ্টা করছি। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ মূলত প্রাকৃতিক কারণে ঘটে থাকে। আমি আগেই বলেছি যে প্রকৃতি থেকে প্রাপ্ত যে দুর্যোগ সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। একটি দেশের ভৌগোলিক অবস্থান, জলবায়ুগত প্রভাব, বৈশ্বিক উষ্ণায়ন তথা সামগ্রিক প্রাকৃতিক পরিবেশের কারণে এই দুর্যোগ ঘটে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান, জলবায়ু, ভূমির গঠন, নদীনালা ইত্যাদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম কেন প্রাকৃতিক দুর্যোগ হয়, কি কি কারণে প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থান, 2 নম্বর হচ্ছে জলবায়ুর পরিবর্তন, 3 নম্বর হচ্ছে ভূমির গঠন, 4 নম্বর হচ্ছে নদীনালা। এই কারণগুলোতে প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। আমরা এখানে 4টা কারণকে মুখ্যভাবে অর্থাৎ প্রধানভাবে 4টা কারণকে আমরা দায়ী করতে চাচ্ছি প্রাকৃতিক দুর্যোগ হওয়ার ক্ষেত্রে অথবা দুর্যোগ ঘটার ক্ষেত্রে। 1 নম্বর আমি আবার বলে দিচ্ছি, 1 নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থান, 2 নম্বর হচ্ছে জলবায়ুর পরিবর্তন, 3 নম্বর হচ্ছে ভূমির গঠন, 4 নম্বর হচ্ছে নদীনালা। এই 4টা কারণে মূলত বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে বা প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে প্রাকৃতিক দুর্যোগ কেন হয়, কি কি কারণে প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। আমি সর্বশেষ আবার বলি, আমি তোমাদের এই শিক্ষণফলটা শেষ করব। আমি আবারও বলছি, 1 নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থানের কারণে, 2 নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে, 3 নম্বর হচ্ছে ভূমির গঠনের কারণে এবং 4 নম্বর হচ্ছে নদী নালার কারণে। তাহলে এই 4টা কারণে আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে 2 নম্বর শিক্ষণফল যেটা দেখো, বাংলাদেশে কি কি প্রাকৃতিক দুর্যোগ হয় তা ব্যাখ্যা করতে পারবে। কি কি প্রাকৃতিক দুর্যোগ হয়, এই প্রাকৃতিক দুর্যোগগুলো কি কি আমরা একটু লক্ষ্য করলে দেখব যে প্রথমে হচ্ছে ভূমিকম্প, তারপরে হচ্ছে সুনামি, তারপর হচ্ছে ভূমিধস, অগ্নিকাণ্ড বা দাবানল
ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। আমি সংক্ষেপে তোমাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগগুলো সম্পর্কে একটু বিশ্লেষণ করতে চেষ্টা করব। প্রথমে হচ্ছে ভূমিধস। পৃথিবীতে যত রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার মধ্যে ভূমিধসই সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটায়। ভূমিকম্পের ব্যাপারে কোনো আগাম সতর্ক সংকেত দেওয়া সম্ভব নয়। ভূমিকম্পের সময় কিছু বুঝে ওঠার আগেই একটি বা কয়েকটি ঝাঁকুনিতে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। একই স্থানে সাধারণত পরপর কয়েকবার বড়, মাঝারি ও মৃদু ধরনের ভূমিকম্প হতে পারে। ইরান, চীন, মেক্সিকো, চিলি ও জাপানের ভূমিকম্পে আমরা তার প্রমাণ পেয়েছি। বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে, বিশেষ করে ঢাকা, সিলেট, রংপুর, চট্টগ্রাম অঞ্চলে এই ঝুঁকি বেশি। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ইদানিং প্রায় মৃদু ভূমিকম্প হচ্ছে। 2011 সালের 18 সেপ্টেম্বর সংঘটিত ভূমিকম্পটি ছিল বেশ প্রচণ্ড। এই ভূমিকম্পে সারা বাংলাদেশ কেঁপে ওঠে। ভূমিকম্প প্রতিরোধের কোনো ব্যবস্থা এখনও মানুষের জানা নেই। তবে ভূমিকম্পের সময় আত্মরক্ষা, ভূমিকম্পের পর উদ্ধার ও ত্রাণ কাজ সম্পর্কে মানুষকে ধারণা দিতে হবে। ভূমিকম্প থেকে বেঁচে থাকবে কিভাবে, ভূমিকম্প থেকে আমরা কিভাবে রক্ষা করতে পারি, আত্মরক্ষা করতে পারি, কেননা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা মানুষরা কিভাবে প্রোটোকল পাবো, কিভাবে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে থাকতে পারবো, সেটা আমরা জানার কথা নয়, কেননা এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত, প্রকৃতি প্রদত্ত, সেহেতু এটা আমাদের জানার বিষয় নয়। আমাদের জানার বিষয় হচ্ছে এই ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের পূর্বে আমরা কি করবো এবং পরে আমরা কি করবো, এই কারণে এটা নিয়ে আমি তোমাদের সাথে 3 নম্বর যে শিক্ষণ পড়াটা আছে সেখানে আমি আলোচনা করব। তারপর 2 নম্বর দেখো সুনামি। সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগের নাম। এটি মূলত জাপানি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র তীরের ঢেউ। সমুদ্রের তলদেশে প্রচণ্ড ভূমিকম্প বা অগ্ন্যুৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে ভূ আলোড়নের সৃষ্টি হলে বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। এই প্রবল ঢেউ উপকূলে এসে তীব্র বেগে আছড়ে পড়ে। এই সামুদ্রিক ঢেউয়ের গতিবেগ ঘন্টায় 800 থেকে 1300 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের আকারে ভয়ঙ্কর গতিতে উপকূলের 10 কিলোমিটার মধ্যে ঢুকে পড়তে পারে। এরপরে অল্প সময়ের মধ্যে উপকূলে ঘরবাড়ি, দালান, রেলপথ, রাস্তাঘাট, বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে কত বড় ভয়ঙ্কর হলে, সুনামিটা কত বড় ভয়ঙ্কর হলে আমাদের ধ্বংসযজ্ঞ চালায়। আর এই সমুদ্রের ঢেউয়ের গতিবেগটা 800 থেকে 1300 কিলোমিটার বেগ পর্যন্ত হতে পারে, কত প্রবল হতে পারে লক্ষ্য করো তোমরা। 2011 সালে জাপানের উত্তর পূর্ব এলাকায় ভয়াবহ সুনামি সংঘটিত হয়। 8.9 মাত্রার ভূমিকম্পে এই সুনামি সৃষ্টি হয়। জাপানের রাজধানী টোকিও শহরের প্রায় 400 কিলোমিটার উত্তর পূর্বে এই সুনামি আঘাত এনেছিল। এর ফলে জাপানের 5টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক তেজস্ক্রিয়তা বাতাস ও পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে। সুনামির সময় হাজার হাজার ট্রেন যাত্রী নিখোঁজ হয়, জাহাজ সমুদ্র গর্ভে তলিয়ে যায়। এরপরে 3 নম্বর দেখো ভূমিধস। পাহাড়ের মাটি, প্রথমে আমরা আলোচনা করেছিলাম ভূমিকম্প নিয়ে, তারপরে সুনামি, এবারে 3 নম্বরে দেখো ভূমিধস। পাহাড়ের মাটি ধসে পড়াকেই ভূমিধস বলা হয়। আমরা এমনিতেই বুঝি ভূমি মানে হচ্ছে মাটি, আর ধসে পড়া মানে তো বুঝি যে কোথাও থেকে মাটি ভেঙে পড়া বা ধসে পড়া বা হেলে পড়া। যেসব পাহাড় বেলে পাথর বা শ্যাল কাদা দিয়ে গঠিত, ভারী বৃষ্টিপাত হলে সেসব পাহাড়ে ভূমিধস ঘটতে পারে। সাধারণত দীর্ঘমেয়াদী ও ভারী বৃষ্টিপাতের কারণেই ভূমিধস ঘটে থাকে। তাছাড়া মানুষ ব্যাপক হারে গাছপালা ও পাহাড় কেটে ভূমিধসের কারণ ঘটায়। ভূমিধসের ফলে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদের ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়তে পারে। আমাদের দেশে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, নেত্রকোনা প্রভৃতি জেলায় প্রায় ভূমিধস হয়ে মানুষের প্রাণহানি ঘটেও বাড়িঘর নষ্ট হয়। আমি প্রাকৃতিক দুর্যোগ একবারে বলেছি, প্রাকৃতিক দুর্যোগ পূর্বে এবং পরে যে করণীয়গুলো আছে সেই করণীয়গুলো সম্পর্কে নিয়ে করণীয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো আছে সেগুলো সম্পর্কে সংক্ষেপে আমি খুব দ্রুত তোমাদেরকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। অগ্নিকাণ্ড বা দাবানল। অগ্নিকাণ্ড যেমন প্রাকৃতিক কারণে ঘটে, তেমনি মানুষের অসাবধানতার ফলে বা দুর্ঘটনাজনিত কারণে হতে পারে। প্রচণ্ড দাবদাহের কারণে কোনো কোনো দেশে বনাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটতে থাকে, একে দাবানল বলে। এর ফলেও বৃক্ষ সম্পদ নষ্ট হয় জীববৈচিত্র্য।
আমাদের দেশে দাবানলের ঘটনা সাধারণত ঘটে না, কাজে আমাদের দেশে অগ্নিকাণ্ডকে ঠিক প্রাকৃতিক দুর্যোগ বলা যাবে না। এখানে দুর্ঘটনা বা মানুষের অসাবধানতাই অগ্নিকাণ্ডের কারণ। দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড সাধারণত শিল্প কারখানা, তেল শোধনাগার, গার্মেন্টস শিল্প, পাটকল, রাসায়নিক গুদাম বা কারখানা, এমনকি বসতবাড়ি, দোকানপাট, অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ঘটতে দেখা যায়। তো আমাদের দেশে অগ্নিকাণ্ড বা দাবানল, যেটা দাবানলের কারণে যে অগ্নিকাণ্ডটা সেটা হয় না। আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে মানুষের অসাবধানতার কারণে এই অগ্নিকাণ্ডটা হয়ে থাকে। আর এই অগ্নিকাণ্ড হলে পরে যে শিল্প কারখানা যেগুলো আছে সেই শিল্প কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1 নম্বর শিক্ষণফল এবং 2 নম্বর শিক্ষণফল সম্পর্কে আলোচনা করলাম। এরপর যে আমরা 3 নম্বর শিক্ষণফল সম্পর্কে আলোচনা করব। দুর্যোগ মোকাবেলায় করণীয় কি তা বিশ্লেষণ করতে পারবে। এবারে দুর্যোগ মোকাবেলায় আমাদের করণীয় কি, সেই করণীয়গুলো আমি তোমাদেরকে একটা একটা করে জানার চেষ্টা করব। দুর্যোগ পূর্ব করণীয়। প্রথমে হচ্ছে দুর্যোগ পূর্ব করণীয়। 1 নম্বর, যথাসম্ভব উঁচু জায়গায় বসত ভিটা, গোয়াল ঘর ও হাঁস মুরগির ঘর তৈরি করতে হবে, যাতে প্রাকৃতিক দুর্যোগ আসলেও যাতে বন্যা আসলে অথবা স্রোত আসলে অথবা নদীর ঢেউ আসলে অথবা জলোচ্ছ্বাস আসলে যাতে এই জল যাতে ছুঁতে না পারে, যেমন উঁচু জায়গার মধ্যে হাঁস মুরগি বা গোয়াল ঘর অথবা মানুষের যে বসত ভিটা আছে সেটা নির্মাণ করতে হবে। 2 নম্বরে, নদী তীরবর্তী এলাকায় বেড়িবাঁধের ভিতরে এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলে বেষ্টনীর ভিতরে বসত ভিটা তৈরি করতে হবে। বাড়ির চারপাশে বাঁশঝাড়, কলা গাছ, ঢোলকলমি, ধৈলচা ইত্যাদি গাছ লাগাতে হবে। এসব গাছ বন্যার স্রোত অনেকটা প্রতিরোধ করতে পারে। ঘরের ভিতরে উঁচু মাচা বা পাটাতন তৈরি করে তার উপর খাদ্যশস্য, বীজ ইত্যাদি সংরক্ষণ করতে হবে, যাতে ঘরে পানি ঢুকলেও এগুলো নষ্ট না হয়। প্রতিটি পরিবারে দা, খুন্তি, কুড়াল, কোদাল, ঝুড়ি, নাইলনের দড়ি, বাঁশের চাটাই, টিনের ভাঙা টুকরা, আলগা চুলা, রেডিও, টর্চ লাইট ও ব্যাটারি জোগাড় করে রাখতে হবে। পুকুরের পার উঁচু করতে হবে এবং টিউবওয়েল ও ল্যাট্রিন যতটা সম্ভব উঁচু স্থানে বসাতে হবে। প্রয়োজনে অতিরিক্ত পাইপ লাগিয়ে টিউবওয়েলের মুখ উঁচু করতে হবে। শুকনা খাবার যেমন চিড়া, মুড়ি, খই, গুড় ইত্যাদি প্রয়োজনীয় ওষুধপত্র, বিশেষ করে খাবার স্যালাইন ঘরে মজুদ রাখতে হবে। দুর্যোগকালীন সময়ের জন্য কিছু পরিমাণ গোখাদ্য সংরক্ষণ করতে হবে। পরিবারের প্রতিটি সদস্যকে সাঁতার শেখার ব্যাপারে উৎসাহী করতে হবে। বন্যা বা ঝড় জলোচ্ছ্বাসের মৌসুমের আগে বসত ভিটা মেরামত, বিশেষ করে খুঁটি মজবুত করতে হবে। নিকটবর্তী আশ্রয় কেন্দ্রের খোঁজ রাখতে হবে। সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে হবে। সতর্ক সংকেত বা তার ব্যাখ্যা সম্পর্কে জানতে হবে। এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধ, রাস্তাঘাট, সেতু, কালভার্ট ইত্যাদি মেরামতের জন্য সামাজিকভাবে উদ্যোগী হতে হবে। এলাকার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সামাজিক কমিটি, স্বেচ্ছাসেবকদের নিয়মিত সভা করে দুর্যোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করতে হবে। এই বিষয়গুলো যদি আমরা সচেতন থাকি, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা সচেতন থাকি, তাহলে দুর্যোগ পূর্বে যে করণীয় বা দুর্যোগ পূর্বে যা যা করা উচিত আমাদের সেগুলো যথাযথভাবে করা হবে। এবার হচ্ছে দুর্যোগকালীন আমরা কি করব, দুর্যোগ যখন হবে তখন ওই সময়টা কি করব। 1 নাম্বার, বন্যা শুরু হলে নিয়মিতভাবে পানি বাড়া বা কমা পর্যবেক্ষণ কিংবা এই সম্পর্কে খোঁজ খবর রাখতে হবে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের প্রতি মনোযোগী হতে হবে। বন্যার সময় প্রয়োজনীয় জিনিসপত্র পলিথিন বা পানিরোধক প্যাকেটে মুড়ে ঘরের চালের নিচে পাটাতনে রাখার ব্যবস্থা করতে হবে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গে খাবার পানি কলসিতে ভরে ভালো করে ঢেকে পলিথিন দিয়ে বেঁধে এবং সেই সাথে কিছু শুকনো খাবার যেমন চিড়া, মুড়ি, গুড় ইত্যাদি পাত্রে ভরে ভালো করে পলিথিন বা প্লাস্টিক ব্যাগে মুড়ে মাটির নিচে পুঁতে রাখতে হবে। গবাদি পশু, হাঁস ও মুরগিগুলোকে উঁচু স্থানে সরিয়ে রাখতে হবে। বন্যায় বাড়িঘর ডুবে গেলে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হবে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষেত্রে 1, 2, 3 ও 4 নং সতর্ক সংকেত পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যাবার কোনো প্রয়োজন নেই। তবে 5 নং বিপদ সংকেত শোনার পর শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী মেয়েদের আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে এবং মহাবিপদ সংকেত শোনার পর সবাইকে অবশ্যই আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিতে হবে। দুর্যোগে বিশুদ্ধ পানি পান করতে হবে। যে টিউবওয়েলের মুখ পানিতে ডুবেনি এমন টিউবওয়েলের পানি পানের জন্য নিরাপদ। প্রয়োজনে পানি ভালোভাবে ফুটিয়ে কিংবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকারি ব্যবহার করে পান করতে হবে।
যে কোনো দুর্যোগের সময় ছোট শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। অসুস্থ, প্রতিবন্ধী, গর্ভবতী নারী ও বৃদ্ধদের প্রতি অধিক যত্নশীল হতে হবে। বন্যাকালীন সময়ে যাতায়াতের জন্য নৌকা না থাকলে কলা গাছের ভেলা তৈরি করে নিতে হবে। পরিবারের সকল সদস্যকে বিভিন্ন সংক্রামক রোগের টিকা নেওয়ার ব্যবস্থা করতে হবে। আশ্রয়কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিকভাবে উদ্যোগী হতে হবে। আশ্রয়কেন্দ্রে ল্যাট্রিন ও পয় নিষ্কাশন ব্যবস্থা যাতে যথাযথ থাকে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। নিজের সুযোগ সুবিধাকে বড় করে না দেখে সবার প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করতে হবে। এ হচ্ছে আমাদের দুর্যোগ পূর্ব করণীয় এবং দুর্যোগকালীন করণীয়। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমি দুর্যোগ পরবর্তী যে করণীয় আছে সেই করণীয় নিয়ে তোমাদের সাথে ক্লাস করার চেষ্টা করব। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, ঘরেই থাকো। ধন্যবাদ সকলকে।